আমার ওখানে ব্যথা করছে খুব, কিছু করুন প্লিজ। কোথায় ব্যথা করছে আমায় দেখাও, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। কি মেডিসিন দিবেন? আমার ভীষণ ব্যথা করছে, সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি কিছু করুন। কি করব? কোথায় ব্যথা করছে সেটাই তো বলতে পারছো না, আমি চিকিৎসা করব কেমন করে? কি ডক্টর হয়েছেন আপনি? নিজের স্ত্রীর পেইন দেখেও আপনি বুঝতে পারছেন না কিছু? এমন ডক্টর কে হতে বলেছে আপনাকে? ডক্টর তো মন পড়তে পারে না, তাই না? তুমি তোমার অসুবিধার কথা না বললে ডক্টর মেডিসিন কেমন করে দিবে? সে আমি জানি না, ডক্টর মানে সবকিছুর মেডিসিন তার কাছে থাকবে, বলতে কেন হবে? লাবণীর কথার আগামাথা কিছুই সোহাগ বুঝতে পারল না। সোহাগ পেশায় একজন ডক্টর। আজ সোহাগের অফ ডে। প্রতি সপ্তাহের অফ ডেগুলোকে সোহাগ নিজের স্ত্রীর সাথে আলাদাভাবে সময় কাটায়। নিজের পরিবারকে তো আর সবসময় সে সময় দিতে পারে না, তাই অফ ডেতে একটু সময় দেয়। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সোহাগ ভেবে রেখেছে তার স্ত্রী লাবণীর সাথে সে একটু সময় কাটাবে, কিন্তু তার হলো কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠেই লাবণী চিৎকার করতে থাকলো। সোহাগ বুঝতে পারল না কেন লাবণী এমন করছে। সোহাগ জিজ্ঞাসা করার পরেও লাবণী শুধু ব্যথা ব্যথা করে কোকিয়ে যায়। সোহাগ কিছু বলতেই লাবণী উল্টোপাল্টা কথা বলা শুরু করে। সোহাগ লাবণীর কথা শুনে খানিকটা বিরক্ত হয়ে লাবণীর পাশ থেকে উঠে চলে যেতে নিল। সকাল সকাল এমন অদ্ভুত আচরণ করলে কারোর কি সেটা ভালো লাগে? সোহাগেরও লাগেনি। সোহাগ লাবণীর পাশ থেকে উঠে দাঁড়াতেই লাবণী দুম করে সোহাগের হাত ধরে ফেলল। লাবণী হাত ধরায় সোহাগ ঠায় থমকে দাঁড়ায়। লাবণীর দিকে পেছন ফিরে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই লাবণী সোহাগকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো? আপনি কি আমার উপর রেগে গিয়েছেন? রাগ করার কি আছে? তুমি তো ব্যথায় কষ্ট পাচ্ছ, এখন কোথায় ব্যথা করছে সেটা না বললে আমি বুঝবো কেমন করে? বুঝতে পারলে না তুমি? তোমার নামটা শুধু শুধু সোহাগ রাখা হয়েছে, বুঝলে? মনের ভেতর তোমার একটুও সোহাগের ছাপ নেই। তাই নাকি? তার মানে ব্যথা করা অজুহাত ছিল, আসল কারণ তো অন্য কিছুই আছে, তাই না? একদম তাই। একদম তাই। সোহাগ লাবণীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। লাবণীও সোহাগের দিকে তাকিয়ে আছে। লাবণী বোঝার চেষ্টা করছে সোহাগের চোখের ভাষা কি প্রকাশ করতে চলেছে। সোহাগ মুচকি মুচকি হেসে লাবণীর দিকে গুটিসুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। ওইদিকে লাবণী সোহাগের এগিয়ে আসা দেখে ভ্রু কুঁচকে সোহাগের দিকে তাকিয়ে আছে। সোহাগ লাবণীর কাছে এসে লাবণীর পাশে বসলো। লাবণীর পাশে সোহাগ বসতেই লাবণী দম করে সোহাগের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সোহাগের কোলে লাবণী মাথা রেখে সোহাগকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইবার আমার মাথায় হাত বুলিয়ে দিন তো। আপনি এখন আমায় আগের মতো ভালোবাসেন না, আমি দেখেছি আপনি অনেকটা বদলে গেছেন। আমি তো আগের মতোই আছি প্রিয়, শুধুমাত্র তোমার দুষ্টুমিটা একটু বেড়েছে। বেড়েছে তো কি করা যায়? আমার দুষ্টুমি কি তোমার ভালো লাগে না? ভীষণ ভালো লাগে। এখন বলো কোথায় ব্যথা করছিল? কোথায় আবার? এই বুকে ব্যথা করছিল। বুকে ব্যথা করেছে? এখনো করছে নাকি? মেডিসিন কিছু কি দিব? ওই হাতের পরশ দাও, আদর করে দাও একটু, সব ব্যথা সেরে যাবে আমার। লাবণীর কথাটা শুনে সোহাগ দুষ্টু হাসি দিল। এমন একটা ফাজিল মেয়েকে নিজের লাইফে পেয়ে নিজেই অনেক লাকি মনে করে সোহাগ। লাবণী সোহাগকে পাগলের মতো ভালোবাসে, এতটাই ভালোবাসে যে লাবণীকে ছাড়া যেন সোহাগের একটা দিন এক যুগের মতো কাটে। সোহাগ লাবণীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাবণী সোহাগের হাতের স্পর্শে নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। সোহাগ লাবণীর কপালে হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে নিচের হাত লাবণীর ঘাড়ে গলায় স্পর্শ করে দিল। সোহাগের হাতের স্পর্শ পেতেই লাবণীর সারা শরীর মৃদু কেঁপে উঠল। লাবণীর এমন কেঁপে ওঠাতে সোহাগ ভীষণ শান্তি অনুভব করে। সোহাগের মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। সোহাগ লাবণীর বুকের উপর হাত রাখতেই লাবণী ভীষণ রকম ভাবে কেঁপে উঠল। খানিকটা হকচকিয়ে গিয়ে লাবণী সোহাগকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, কি করছো? কি সকাল সকাল রোম্যান্স করবে নাকি? কি আর করব বলুন জনাবা, আপনি তো আমায় ফোর্স করছেন, আমার আর কি করার আছে?
ওরে, তাই নাকি? আমি তোমায় কখন ফোর্স করলাম? তুমি নিজেই তো এসে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছো। তাই নাকি? আর আমায় উস্কে কে দিয়েছে সেটাও একটু বলুন জনাবা। আমি কাউকে উস্কে দিইনি। আমি তো দেখছিলাম আপনার মনের মধ্যে কি কি চলছে। এখন দেখা হয়ে গিয়েছে, আপনি ডক্টর এমনি এমনি হননি। ডক্টরের কাজ তো চিকিৎসা করা, আমিও একটু চিকিৎসা করতে চাই আপনার। দেখি আর কোথায় কি কি করছে। যাও ফাজিল। লাবণী বুঝতে পারল তার আদরের স্বামীর মনের মধ্যে এখন দুষ্টুমি ভর করেছে, তাই তো সে উল্টোপাল্টা কাজ করতে চাইছে। এখন সকাল সকাল এসব লাবণী চায় না, অনেক কাজ পড়ে আছে তার। লাবণী লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। সোহাগ লাবণীর দিকে তাকিয়ে আছে। এই পাগড়ি কখন কি করে করবে সেটা হয়তো সে নিজেও জানে না। লাবণী বিছানা থেকে নেমে পড়ে সোহাগকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এখন কাজে যাচ্ছি, তুমি চট করে ফ্রেশ হয়ে নাও, নাস্তা খেয়ে রেস্ট করো, বিকালে আমরা ঘুরতে যাব। এটা কি হলো? তুমি ডক্টরকে রেডি করে দিয়ে এখন নিজেই গা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছ। এটা তো একদম উচিত কাজ নয় লাবণী। আপনার রোগীর শরীর এখন ঠিক হয়ে গেছে, তাই আর কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন নেই। আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিয়ে কেটে পড়েন। এটা কোনো কথা? আমি তো দেখছি তুমি এখনো অসুস্থ হয়ে আছো, তোমার চিকিৎসার প্রয়োজন। আপনি চিকিৎসা করলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। এখন কথা না বাড়িয়ে যাও তো, ফ্রেশ হয়ে নাও। লাবণীর কথাটা শেষ হবার সাথে সাথে রাজ নিজের জায়গা থেকে উঠে পড়ল। লাবণীর দিকে আর দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ সে। লাবণী যা যা করেছে এতক্ষণ ধরে, তারপর লাবণীকে কি এত সহজে ছেড়ে দেওয়া যায় নাকি? সোহাগের ভীষণ ইচ্ছে করছে লাবণীর ঠোঁটের পরশ পেতে। ওই মিষ্টি মধুর ঠোঁটের স্বাদ গ্রহণ করতে না পারলে সোহাগের জীবন যেন বৃথা হয়ে যায়। সোহাগ লাবণীর দিকে তাকায়। সোহাগ লাবণীকে উদ্দেশ্য করে একটা দুষ্টু হাসি দিয়ে দুম করে লাবণীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে লাবণীকে একদম লেপ্টে ধরে। লাবণী সোহাগের দুষ্টু হাসি দেখে ঠিক বুঝতে পারল যে সোহাগের মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধির উদয় হয়েছে। সোহাগ আলতো করে লাবণীর কোমর ধরে লাবণীকে নিজের সামনে টেনে নিল। লাবণী সোহাগের শার্টের উপর দিয়ে সোহাগের বুকের উপর হাত রেখে সোহাগকে উদ্দেশ্য করে বলল, এসব করিও না সোনা, তুমি না ভালো ডক্টর। ভালো ডক্টররা কি এমন করে বলো? কে বললো আমি ভালো ডক্টর? আমি তো মানি না যে আমি ভালো ডক্টর। তুমি না মানলে নাই, আমি তো মানি। সোনা ডক্টর আমার কোনো দুষ্টুমি করে না, প্লিজ। আমি আমার কাজ করছি, সো তোমার কথা আমি শুনতে পারবো না মানে পারবো না। কথাটা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? এমন করলে কিন্তু আমি কান্না করব। আমার ভয় করছে তোমায় দেখে। বাঁচাও কেউ আমায়, হেল্প মি। সঠিক সময় চিকিৎসা করা উচিত, না হলে বড় রোগ হবে। তাই তোমার কোনো কথা আমি শুনতে পারলাম না সোনা, আমি আমার কাজটা আগে করব। না না, আমি কিন্তু কামড়। লাবণীর কথা সম্পূর্ণ হবার আগেই সোহাগের পিঙ্ক কালারের ঠোঁটজোড়া লাবণীর মিষ্টি ঠোঁটজোড়াকে স্পর্শ করে ফেলল। লাবণী এতবার বারণ করলো তবুও কিছু হলো না। সোহাগ খানিকটা লাবণীর উপর জোর খাটিয়ে লাবণীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। লাবণী সবসময় এটাই চায় যে সোহাগ তাকে জোর করুক, জোর করে সোহাগ লাবণীকে নিজের ভালোবাসার পরশে নিজের করে নিক। তাই তো লাবণী সবসময় মেকি বাদ দিয়ে থাকে সোহাগকে। তবে সোহাগ একটু জোর করে লাবণীকে নিজের ভালোবাসার আদর দিতেই লাবণী উন্মাদের মতো সোহাগের সাথে সমান তালে রেসপন্স করতে থাকে, যেমনটা এখন করছে। সোহাগ নিজের ঠোঁট দিয়ে লাবণীর ঠোঁট চেপে ধরতেই লাবণী প্রবলভাবে কেঁপে ওঠে। উন্মাদের মতো সোহাগের ঠোঁটের উপর ভালোবাসার আদর এঁকে দিতে লাগলো। সোহাগও আদর দিচ্ছে, তবে লাবণীরটাই বেশি। কিছু সময় সে সোহাগ লাবণীর ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে রাখতেই আচমকা সোহাগ হকচকিয়ে গিয়ে লাবণীর ঠোঁটের বন্ধন থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিয়ে মুখের উপর হাত রেখে লাবণীকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কি হলো? তুমি এটা কি করলে? কি করলাম মানে? আমি আবার কি করলাম? দুষ্টুমি তো তুমি করছো, আমি তো শান্ত হয়ে দাঁড়িয়ে দেখছি। তাই না? তুমি শান্ত হয়ে থাকলে এটা কি হয়েছে? কোনটা গো? আমি তো দেখছি সব ঠিক আছে।
আমি আবার তোমার কোনটায় কি করে ফেললাম? দাঁড়াও দেখি কি করেছি। লাবণীর কথার বিপরীতে সোহাগ নিজের হাত মুখের উপর থেকে সরিয়ে নিল। লাবণী সোহাগের ঠোঁটের উপর আদর দিতে দিতে আচমকাই সোহাগের ঠোঁটের উপর কামড় বসিয়ে দিয়েছে। আর কামড়টা এতটাই জোরে ছিল যে সোহাগের ঠোঁট থেকে খানিকটা রক্ত বেরিয়ে গিয়েছে। ঠোঁটের কিছু অংশ কেটে গেছে প্রায়। সোহাগের ঠোঁট থেকে রক্ত পড়তে দেখতেই লাবণী একটু ভয় পেয়ে গেল। কৌতূহলী কণ্ঠে সোহাগের কাছে এসে সোহাগের ঠোঁট ধরে বলল, ও মা, এ কি সর্বনাশ হলো! কি গো, তোমার ঠোঁটের ওপর এত বড় কামড় কে দিয়েছে? কি অবস্থা করে ফেলেছে! হায় আল্লাহ, এখন কি করব আমি? কি করবে মানে? তুমি নিজে তো ইচ্ছে করে এমন করেছো, এখন বলছো কে করেছে? আমি করেছি? তুমি এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার উপর দোষ দিতে পারলে? একটুও বাদলো না তোমার? বাচ্চা? কে বাচ্চা? এখানে আশেপাশে তো আমি কোথাও বাচ্চা দেখতে পাচ্ছি না। দেখবে কি করে? তোমার চোখ আছে নাকি যে দেখবে? এই তো আমি বাচ্চা, এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেউ বিশ্বাস করবে এই ছোট বাচ্চার কামড়ে এমন হয়েছে? তুমি বাচ্চা, দুদিন পরে কোলে 4টা বাচ্চা নিয়ে ঘুরবে, আর এখনও নিজেকে বাচ্চা দাবি করো? বাজে কথা বলো না। আমি একদম বাজে কথা শুনতে পারি না। আমার গা শিউরে ওঠে। আমি আসছি এখন, অনেক কাজ পড়ে আছে, সাবধানে থেকো কেমন? আর দেখো কেউ যেন আবার কামড়ে না খেয়ে নেয়। এই লাবণী, এটা কিন্তু ঠিক হলো না। তুমি আমার সাথেই সবসময় এমন করো। আমারও সময় আসবে, তখন বোঝাবো। ঘড়ির দিকে ভালো করে তাকিয়ে থাকো। সময় আসলে কল দিও, আমি হাজির আছি। আসছে আমার সাথে ফাজলামি করতে, একদম খেয়ে ফেলবো। লাবণী কথাটা বলতে বলতে কিচেনের দিকে চলে যায়। সোহাগ নিজের ঠোঁটের উপর হাত দিয়ে বিছানায় বসে পড়ল। সোহাগ আর লাবণীর এই রোমান্টিক ঝগড়া সারা দিন ধরে চলে। সারাদিন ঝগড়া করার পর রাতের বেলা এই লাবণী বায়না করে সোহাগের বুকের উপর মাথা রেখে শক্ত করে সোহাগকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলবে। সোহাগ যদি রাগ করে লাবণীকে নিজের বুকের উপর থেকে সরিয়েও দিতে চায়, তবে লাবণী জোর করে সোহাগের বুকের উপর পড়ে থাকবে। সোহাগের বুক ছাড়া লাবণী একটুও শান্তি পায় না। সোহাগ বিছানায় বসে বসে লাবণীর কথা ভাবতে থাকলো। দুপুরে একসাথে বসে লাঞ্চ করে বিকেলের দিকে সোহাগ আর লাবণী বাড়ি থেকে বেরিয়ে যায় একসাথে নদীর পাড়ে। বিকেলবেলায় সোহাগের হাত ধরে নদীর পাড় দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে লাবণীর। নদীর পাড়ে আসতেই সোহাগ লাবণীকে নিজের পাশে নিয়ে দাঁড়িয়ে নদীর দৃশ্য উপভোগ করছে। আচমকা সোহাগকে পিছন থেকে কেউ একজন বলে উঠল, মিস্টার সোহাগ। ইয়েস। আরে মিস রোজা, আপনি এখানে? জি, আমি একটু ঘুরে এসেছি। আপনি এখানে কেন? আমিও একটু ঘুরতে এসেছি। ভালোই হয়ে গেল, দেখা হয়ে গেল আমাদের। আমি তো চাই বারবার আমাদের দেখা হোক, কথা হোক। ভাবিকে বাদ দিয়ে আমরা দুজন মিলে কোথাও দূর অজানায় হারিয়ে যাই। ওরে আল্লাহ, আপনিও না! এসব কথা বলিয়েন না ভাই। পাশে আপনার ভাবি দাঁড়িয়ে আছে, বলা যায় না খবরের পাতায় আমাদের দুজনের ঠাঁই করে দিতে ওনার কতক্ষণ লাগবে। তাই নাকি? কিভাবে আপনি এমন করবেন? রোজা বড্ড রসিক, সবসময় সোহাগ বা অন্য কলিগদের সাথে সেফভাবেই মজা করতে থাকে। রোজার সাথে লাবণীর আলাপ হয়েছে আর কয়েক বছর আগে। রোজার কথার বিপরীতে লাবণী খানিকটা গম্ভীরভাবে ঠোঁটের কোণে নিছক হাসি রেখা টেনে বলতে বলতে লাগলো, আরে না না, আমি এমনটা কখনো করব না। আমি তো অন্য কিছু করব। অন্য কিছু মানে? কি করবেন ভাবি? একটু বলুন তো, আমিও শুনি আপনার বরকে নিয়ে গিয়ে আমায় কি সাজা পেতে হবে। রোজার কথার লাবণী সে চরম বিরক্ত, সেটা লাবণীর মুখ দেখেই বোঝা যাচ্ছে। সোহাগ লাবণীর দিকে তাকিয়ে আছে। লাবণী রোজাকে কিছু না বলে সোহাগকে উদ্দেশ্য করে বলে, শোনো না, আমার মাথা ব্যথা করছে, আমি বাড়ি যাব। বলো কি? এই মাত্রই তো এলাম, একটু ঘুরে তারপর না হয়ে যাই। ও আচ্ছা, এই ব্যাপার। তবে ঠিক আছে, তুমি ঘুরো, আমি আসছি। লাবণী রেগে গিয়ে হনহন করে সোহাগ আর রোজার সামনে গিয়ে চলে গেল। সোহাগ বুঝতে পারলো তার পাগলি স্ত্রীর ভীষণ খারাপ হয়েছে। সোহাগ রোজার থেকে বিদায় নিয়ে দৌড়ে ছুটে লাবণীর কাছে চলে এলো। লাবণীর কাছে এসে পিছন থেকে সোহাগ লাবণীর হাত ধরতেই লাবণী এক ঝটকায় নিচের হাত
সোহাগের হাত থেকে ছাড়িয়ে নিল। সোহাগ কৌতূহলী কণ্ঠে লাবণীকে উদ্দেশ্য করে বলল, এই তোমার কি হয়েছে? এমন করছো কেন? কি হবে আমার? আর তুমি আমার পেছন পেছন এসেছো কেন? যাও, ওই মেয়েটার সাথে লটর পটর করো গিয়ে। এখানে কি কাজ? এই পাগলি, এসব কি কথা বলছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? উনি আমার কলিগ, আর উনি তো সবসময় মজা করে। এটা নিয়ে সিরিয়াস হবার কি আছে? সোহাগের কথাটা লাবণীর পছন্দ হলো না মোটেও, কারণ লাবণী কখনো নিজের স্বামীর ভাগ কেউ উচ্চারণ করলে তাকে মেরে ফেলতে যাচ্ছে। আর লাবণীর সব মজা পছন্দ করলেও সোহাগের সাথে কোনো মেয়ে কোনো বিষয় নিয়ে মজা করলে সেটা লাবণীর একদম পছন্দ হয় না। সোহাগের কথাটা শেষ হতেই লাবণী দম করে সোহাগের শার্টের কলার চেপে ধরল। সোহাগকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে লাবণী বলতে লাগলো, তোকে নিয়ে পালিয়ে যাব, এটা তোর কাছে মজা মনে হয়েছে? তুই জানিস না আমি এসব কথা সহ্য করতে পারি না। তুই আমার মাঝে একান্ত আমার ব্যক্তিগত সম্পদ, আর কারণ না। ওরে আমার ফাজিল দুষ্টু মিষ্টি বউটা দেখি ভীষণ রেগে গেছে। আমি শুধুমাত্র তোমার কলিজা। আর রাগ করো না, কুল হয়ে যাও। আমি আর কারোর সাথে কখনো কোনো মজা করব না, প্রমিস। আর তোমার সাথেও যেন এই বিষয়টা কেউ না মজা করে, মাইন্ড ইট। ঠিক আছে, তাই হবে। এবার মাথা ঠান্ডা করো প্লিজ। আমায় কোলে নাও, আমি বাড়ি যাব এখন। আসো, নিচ্ছি। একদম ছোট্ট বাবুর মতো গলা জড়িয়ে ধরো, আমরা বাড়ি যাব। সোহাগ লাবণীকে নিজের কোলে তুলে নিয়ে বাড়ির পথে চলতে শুরু করলো। লাবণী শক্ত করে সোহাগের গলা জড়িয়ে ধরে আছে। কোনোভাবেই সোহাগকে সে হারাতে পারবে না। নিজের জীবনের থেকেও বেশি ভালো লাবণী সোহাগকে বাসে, আর সোহাগও লাবণীকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে। সোহাগ আর লাবণীর জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকতে পারে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।